ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের পর থেকে বাংলাদেশের মতো অনেক দেশই জ্বালানি নিয়ে বিপাকে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের অবস্থা মনে হচ্ছে একটু বেশি খারাপ। কারণ এখানে সরকার বলছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, ওদিকে মানুষ দীর্ঘ লাইন দিয়ে তেল না পেয়ে পেট্রোল পাম্প ভাঙচুর করছে। তেল আছে নাকি তেল নেই, কাকে বিশ্বাস করবে মানুষ? সরকারকে নাকি নিজেকেই, নিজের অভিজ্ঞতাকে? কারণ নিজে দেখছে যে পেট্রোল পাম্পে তেল নেই, কিন্তু সরকারের মন্ত্রীরা বলছে তেল নাকি যথেষ্ট পরিমাণে আছে। তাহলে মানুষের নিজেই নিজেকে মিথ্যেবাদী বলা ছাড়া, নিজের চুল ছেঁড়া ছাড়া আর উপায় কি বলুন তো? এই প্রশ্নটি আজ বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের সকল বিভাগীয় শহরে একই চিত্র। ভোর থেকে রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, প্রাইভেট কার, অন্তহীন লাইন। কয়েক ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না অনেকে। আবার কোথাও কোথাও পাম্প একেবারেই বন্ধ। এর মধ্যেই জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে জানাচ্ছেন তেলের কোনো সংকট নেই। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন একটা প্যানিক বাইং শুরু হয়েছে। অর্থাৎ সরকারি বক্তব্য অনুযায়ী যা ঘটছে তা হলো কৃত্রিম সংকট, মানুষের আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয়ের ফল। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলে। ঢাকার শাহ আলী ফিলিং স্টেশনে বিকেল 4টা, 4:30টায় 4,500 লিটার অকটেন এনে রাত 9টার মধ্যে সব শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। গাবতলীর এক পাম্প মালিকের স্বীকারোক্তি যে তার প্রতিদিনের স্বাভাবিক চাহিদা 700 লিটার থাকলেও এখন তিনি আনছেন 3-4 হাজার লিটার। বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। মিরপুরে পাম্প কর্মচারীদের উপর আক্রমণ হয়। এসব ঘটনা কি শুধুই মানসিক আতঙ্কের ফল, নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যবসায়িক সমস্যা? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিসংখ্যান বলছে মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল 1,75,000 মেট্রিক টন, পেট্রোল এবং অকটেনের মজুদ 26,000 টন। স্বাভাবিকভাবে দৈনিক পেট্রোল চাহিদা 1400 টন, অকটেন 1200 টন এবং ডিজেল প্রায় 12,000 টন। এই হিসাবে অকটেনের মজুদ প্রায় 10 দিনেরও কম সময়ের জন্য যথেষ্ট। কিন্তু মার্চের প্রথম 23 দিনে গড়ে প্রতিদিন অকটেন বিক্রি হয়েছে 1258 মেট্রিক টন, যা স্বাভাবিক চাহিদার তুলনায় বেশি। তাহলে প্রশ্ন হলো, এই অতিরিক্ত তেল যাচ্ছে কোথায়? উত্তর লুকিয়ে আছে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী স্তরগুলোতে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর সাথে কথা বলে জানা যাচ্ছে যে যেখানে একজন ব্যক্তি মাসে 3-4 বার তেল নিতেন, এখন তিনি প্রতিদিন বা দিনে কয়েকবার আসছেন তেল নিতে। মোটরসাইকেল ও প্রাইভেট কারের মালিকরা কেবল গাড়ির ট্যাঙ্ক ভরেই ক্ষান্ত হচ্ছেন না, অতিরিক্ত ড্রাম বা পাত্রে করে তেল বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই মজুদদারির প্রবণতা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে। যেমন শাহ আলী ফিলিং স্টেশনের কথা যেমন বলেছি, যে স্টেশনের মালিক চাহিদা ছিল 9 থেকে 11,000 লিটার, গত মাসে তারা কিনেছে 33,000 লিটার। এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব। যে কোনো সময় ফিলিং স্টেশন বন্ধ হয়ে যেতে পারে এমন ধরনের স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে যারা স্বাভাবিক সময়ে তেল নিতেন না, তারাও পাম্পে ছুটছেন। এই চেইন রিয়াকশনের ফলে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। কিন্তু সরকারের বক্তব্যে যৌক্তিকতা আছে বলে কেউ কেউ মনে করছেন। বিশ্বব্যাপী সংকটের মধ্যেও বাংলাদেশের জ্বালানি মজুদ প্রকৃতপক্ষে ভয়াবহ পর্যায়ে যায়নি বলে সরকার দাবি করছে। 75,000 টন ডিজেল নিয়ে একটি জাহাজ আসছে, আরো কয়েকটি জাহাজ পাইপলাইনে আছে। চলতি মাসের জন্য পর্যাপ্ত তেল থাকার কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশনে। একদিকে কিছু অসাধু ব্যবসায়ী যুদ্ধ পরিস্থিতির সুযোগে মজুদদারি এবং কালোবাজারি শুরু করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে প্যানিক বাইং এর প্রবণতা আসলেই তো তৈরি হয়েছে। এই দুই কারণে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা বিশ্লেষকরা বলছেন, আমার কথা নয়। তবে এই ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ তারা প্রত্যক্ষ করছে পাম্পে তেল নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকারি মন্ত্রীদের তেল আছে বলা বক্তব্য তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না, অথবা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে সরকার পক্ষীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য। এই বিশ্বাসের সংকট আরো গভীর হয়েছে যখন কোথাও কোথাও পাম্প একেবারেই বন্ধ থাকতে দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন তেলের দাম বাড়তে পারে, এই আশায় তারা বিক্রি কমিয়ে দিয়েছেন। আবার কোথাও হামলার ভয়ে পাম্প বন্ধ রাখছেন। বাগেরহাটে পাম্প হামলার পর সেখানে অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ রাখার বিজ্ঞপ্তি টানানো হয়েছিল।
এসব ঘটনা মানুষের মনে আরো সন্দেহ তৈরি করছে। অর্থনীতিবিদরা এ পরিস্থিতিতে সরকারকে জ্বালানি রেশনিং চালু করার পরামর্শ দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এখন পরিস্থিতি মোকাবেলার একটি কৌশল ঘোষণা করা দরকার এবং একই সাথে তেলের রেশনিংও চালু করা দরকার। কিন্তু সরকার এখনো এই পথে যেতে রাজি নয়। তাদের যুক্তি, রেশনিং করলে মানুষের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে পড়বে। এদিকে গবেষণা সংস্থা সানেমের বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জিডিপি ৩% পর্যন্ত কমতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া, প্রবাসী আয় কমে যাওয়ার মতো ৩টি শক একসাথে এলে অর্থনীতিকে মারাত্মক প্রভাবের মধ্যে পড়তে হবে। তৈরি পোশাক খাত কমতে পারে ৪.৫% পর্যন্ত। এই প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন হলো, মানুষ আসলে কাকে বিশ্বাস করবে? সরকারের কথা নাকি নিজের অভিজ্ঞতাকে? কোনটা বিশ্বাস করবে? এর উত্তর হয়তো মাঝামাঝি কোথাও আছে। তেল আছে কিন্তু সরবরাহ ব্যবস্থায় সমস্যা আছে। মজুদ পর্যাপ্ত আছে কিন্তু বিতরণে হয়তো গলদ আছে। সরকারের তথ্য সঠিক হতে পারে কিন্তু তার বাস্তবায়নে ঘাটতি আছে। কিন্তু অনেকে বলছেন আসল সমস্যা হলো যোগাযোগের। সরকার বলছে তেল আছে কিন্তু ব্যাখ্যা করছে না কেন পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। মানুষ দেখছে তেল নেই কিন্তু বুঝতে পারছে না সরকার কেন বলছে আছে। এই দুই বক্তব্যের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারলেই সমাধানের পথ হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। হাতে তো সময় বেশি নেই। যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হলে এই সংকট আরো গভীর হতে পারে, ঘটতে পারে কানসার্ট, ঘটতে পারে দৌড় সালাউদ্দিনের মতো ঘটনা। একথা তো আগেও বলেছি একটি ভিডিওতে। ভালো থাকুন সবাই।